আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা 9টার ক্লাসটি 9টা 20-এ শুরু করেছি, তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করতে পেরেছি। তো আমি সবার কাছে আগে জানতে চাই, বরাবরের মতো কে কোন জায়গা থেকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আজকে আমাদের সঙ্গে ফার্স্ট যুক্ত হয়েছেন এমন কারা আছেন যে স্যার আজকেই আমাদের ফার্স্ট ক্লাস, এরকম কারা আছেন যে স্যার আজকে যুক্ত হয়েছি। ঠিক আছে, আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে সবাই কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। আরো একটা কথা বলে রাখি যে সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। ওকে, সবাই একটু কমেন্টসে জানিয়ে দেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আরেকটা কথা বলবো, সেটা 1 মিনিট পরে বলছি। হ্যাঁ, আরেকটা কথা বলবো, সেটা 1 মিনিট পরে বলছি, যেটা আপনারা হয়তোবা অনেকেই জানেন, তারপরেও আমি আরেকটু স্মরণ করিয়ে দিব। ঠিক আছে, তো সবাই একটু আগে শিওর হয়ে ফেলি যে ভাইয়া কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা এবং কে কোন জায়গা থেকে দেখছেন। আজকে ফার্স্ট জয়েন হয়েছেন ক্লাসে এমন কারা আছেন? মাস্টার বইয়ের ট্রান্সলেশনের ক্লাস করব আজকে আমরা ইনশাল্লাহ। আর ট্রান্সলেশনের ক্লাসটা আসলেই গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি, যেহেতু ট্রান্সলেশন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে এবং বিশেষ করে ট্রান্সলেশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ইডিওম অ্যান্ড ফ্রেজ নামে আপনারা একটা অংশ চিনেন যে স্যার ইডিওম অ্যান্ড ফ্রেজ, যে ইডিওম অ্যান্ড ফ্রেজ যে জায়গাটা, সেখান থেকে অনেক প্রশ্ন আসে। তো যাই হোক, আপনারা সবাই আশা করি আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। এইবার সবাইকে বলতেছি, সবাই একটা করে ক্লাস শেয়ার দিয়ে দিব, সবাই একবার করে ক্লাস শেয়ার দিয়ে ডান লিখে দিব, সবাই একটা করে শেয়ার দিয়ে দিব এবং ক্লাসটি শুরু করব আমি খুব শীঘ্রই। এখনো যুক্ত হতে অনেকে বাকি আছে আমার সঙ্গে, আমি চাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যাক। ততক্ষণে সবাই একটি করে শেয়ার দিয়ে 1 ডান লিখে দেন বা শেয়ার ডান লিখে দেন সবাই একটু। আশা করি আজকে আমরা 100 না, শুধু প্রায় 200 স্টুডেন্ট ক্লাস করবো একসঙ্গে। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে ফার্স্ট যুক্ত হয়েছেন কারা কারা, আরেকটা কথা বলেছি যে সবাই ক্লাসটি একটি করে শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে দিবেন। সবাই ক্লাসটি শেয়ার দিয়ে কি করবো স্যার? ডান লিখে দিব। ওকে, এমডি ইফতিয়া বলছে, ইফতিদা বলছে স্যার আমার ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, সবকিছু তো ঠিক আছে, আপনারা তো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। 1 মিনিট সময় দিচ্ছি আমি, 1 মিনিটে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে আমরা 200 কাছাকাছি আশা রাখছি যে ক্লাস করবো ইনশাল্লাহ একসঙ্গে সবাই। যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি প্রশ্ন হবে, তত বেশি আমরা ইনশাল্লাহ উত্তর করতে পারবো, তত সবার সুবিধা হবে। উম্মে সুমাইয়া বলছে ভাইয়া ডান, ইয়াকুব আলী বলছে ভাইয়া ডান, সাবরিনা সিদ্দিকা বলছে ভাইয়া ডান। মানে যারা শেয়ার দিয়েছে সবাইকে স্পেশাল থ্যাংক ইউ। আর যারা এখনো দেননি সবাই একটু শেয়ার দিয়ে দেন। প্রথম ক্লাস আজকে, থ্যাংক ইউ। আজকে ফার্স্ট ক্লাস, তাহলে ফার্স্ট একটা শেয়ার দিয়ে দেন সবাই, শুধুমাত্র শেয়ার দিয়ে তার প্রোফাইলে রেখে দেন, আর কিচ্ছু করতে হবে না। কারণ এই ক্লাসটা যখন হয়ে যাবে আপনি পরবর্তীতে আবার খুঁজবেন, তো না খুঁজে আপনি আপনার ক্লাসটি শেয়ার দিয়ে দেন। 141 জন আমাদের সঙ্গে আছে, আমি চাই 200 হয়ে যাবে আজকে। আপনারা সবাই একটা করে শেয়ার দিয়ে দেন, দেখবেন ইনশাল্লাহ 200 স্টুডেন্ট আমরা আজকে ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই একটা করে শেয়ার ডান দিয়ে দেন। ওকে, রাবিয়া শেয়ার দিয়েছে এবং লাভরিয়াক দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, মুস্তাফিজুর রহমান আছে, আফরোজা তরণী আছে, ফার্স্ট ক্লাস ফ্রম মিরপুর 14, থ্যাংক ইউ। আকাশ খান বলছে স্যার শেয়ার ডান, সবাই একটু শেয়ার ডান দিয়ে দিই। 150 হয়ে গিয়েছে ইনশাল্লাহ। ওকে, তো সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিচ্ছে, আবারও অনেকেই শেয়ার দিয়েছে, সবাই 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 সবাই। আর আমি ততক্ষণে আমাদের মাস্টার বইয়ের যে অংশটা ট্রান্সলেশন করি, সেই ট্রান্সলেশন করার অংশে আমরা চলে যাব ইনশাল্লাহ। আপনারা ততক্ষণ একটু, যারা পেমেন্ট করেছে তাদের কাছে কি শেয়ার করব? যারা পেমেন্ট করেছে তাদের কাছে শেয়ার করব। বুঝি নাই, সবার জন্য আজকের ক্লাস উন্মুক্ত, এটা পেইড ব্যাচের ক্লাস, বাট আমি সবাইকে অ্যাড করতে পারিনি, এই সময়ের অভাব ছিল। এখনো অনেকে আছে যারা এখনো অ্যাড হয়নি, তারা হয়তো বলছে যে ভাইয়া আমাকে এখনো অ্যাড করা হয়নি। তো এই জন্য, যেহেতু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের নতুন, সবাইকে অ্যাড করতে পারিনি বিধায় আমি ক্লাসটি ওপেন রেখেছি। আজকে ওপেন থাকবে, এজন্য সবাই শেয়ার দিতে পারবেন, বাট পেইড ব্যাচের ক্লাসটা শেয়ার দিতে পারবেন না। এটা আমাদের মাস্টার বুকের যে আমাদের কোর্স, সেই পেজের ক্লাস, ঠিক আছে? তো এই জন্য সবাই ইনশাল্লাহ শেয়ার দিয়ে দিব। আর ক্লাস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু আপনার জন্য পারফেক্ট আছে কিনা সেটাও কমেন্টসে জানিয়ে দিন, কোনো সমস্যা থাকলে সেটাও বলবেন। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমি শুরু করতে চাই স্যার ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ। আমরা সবাই জানি ট্রান্সলেশনের বাংলা কি স্যার? অনুবাদ, তাই না?
আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিয়ে আমি তারপরে মাস্টার বইয়ের সরাসরি পেজে চলে যাব। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ, তাই না? আচ্ছা, অনুবাদ কত প্রকার স্যার? অনুবাদ কত প্রকার? আচ্ছা, আমি অপশন দিচ্ছি স্যার, এক নাকি দুই, এক প্রকার নাকি দুই প্রকার, শুধু এটুকু একটু শুনতে চাই। ততক্ষণে আপনারা একটু অনেকগুলো শেয়ার দিয়েছি ইনশাল্লাহ। স্যার আমার নাম বলেন, আমি শেয়ার দিয়েছি সাবিহা মুন, এই যে বলে ফেললাম সাবিহা মুন। কাজী সোনালী অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, যারা সবাই শেয়ার দিয়েছে সবাই এখানে ডান ডান ডান। ইনশাল্লাহ আজকে অনেকগুলো শেয়ার হয়েছে এবং 151 জন আমাদের সঙ্গে এখন যুক্ত আছি। আমরা ইনশাল্লাহ ক্লাসটা আজকে খুব সুন্দরভাবে করতে পারবো, ফার্স্ট ক্লাস যারা আছে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম প্রথমে স্যার অনুবাদ কত প্রকার স্যার? অনুবাদ হচ্ছে দুই প্রকার, তাই না? অনুবাদ হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় কি স্যার? একটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ, আর একটাকে বলা হয় ভাব অনুবাদ, তাই না? একটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ, একটাকে বলা হয় কি ভাব অনুবাদ। ওকে ফাইন। তাহলে আক্ষরিক অনুবাদ আর ভাব অনুবাদ এই দুইটা অংশ হোক বা না হোক, আমরা ইনশাল্লাহ সেই অংশগুলা করে ফেলবো। আচ্ছা, তো আমি প্রথমেই আমাদের মাস্টার বইয়ের যে পেজ নাম্বার সেখান থেকে ওপেন করে ফেলতেছি। আপনারাও বরাবরের মতো জেনে থাকেন যে আমরা এই বইটা ফলো করে কাজ করি। সেই পেজে প্রিভিয়াস কোশ্চেন দিয়ে শুরু করবো। আজকে কিন্তু ট্রান্সলেশনের রুল তেমন নেই, আজকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, সুতরাং সেইভাবে করে কাজ করতে হবে। ওকে, সবাই রেডি তো? আচ্ছা, এখান থেকে আমাদের মূলত শুরু অনুবাদ, ঠিক আছে? আপনারা লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিন, কারণ আপনি লেখা ক্লিয়ার দেখতে পারলেই তখন আমাদের সার্থকতা। ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে করব। ওকে আচ্ছা, অনুবাদ কত প্রকার স্যার? দুই প্রকার। একটাকে বলি আমরা ভাব অনুবাদ, আর একটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ। এখন সকল প্রকার অনুবাদ যখন যারা নিউ আসছে তাদের জন্য ক্লাস মেবি সুন্দর হবে, ইনশাআল্লাহ সবার জন্যই সুন্দর হবে, আমাদের ক্লাস বরাবর সুন্দর হয়। আচ্ছা, তো বলছিলাম যে স্যার অনুবাদ হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় ভাব অনুবাদ, একটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ। আচ্ছা, এখন একটু খেয়াল করব, আজকে অবশ্যই সবাইকে বলে দেই এই পাশে কিন্তু আনসার দেওয়া আছে। তো আনসার দেওয়া থাকুক, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারলেন কিনা, সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন কিনা। এই অংশটা একটু বুঝে শুনে তারপরে উত্তর করব, কেমন? আচ্ছা, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন আসছে, সেটা কি স্যার? আমার ক্ষুধা নেই, আমার ক্ষুধা নেই। আচ্ছা, আমার নেই কোনো কিছু বুঝাতে আমরা সবসময় বুঝি আমার থাকে মানে আমার আছে, সেটাকে আমরা কি বলি? আমার থাকলে সেটা বলি আই হ্যাভ। আমার থাকলে কি বলি? আই হ্যাভ। আচ্ছা, আমার নেই তাহলে আমরা দুইটা ভাবে করি, একটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ। কি দিয়ে করি স্যার? আই ডোন্ট হ্যাভ মানে হচ্ছে আমার নেই, অথবা আরেকটা করা যায় আই হ্যাভ নো। আই হ্যাভ নো। যেমন কেউ যদি বলে আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু আছে, তাহলে বলবো আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। বাট যদি বলি আমার বন্ধু নেই, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। অথবা ডিরেক্টলি বলতে পারি আই হ্যাভ নো ফ্রেন্ডস। তো আই হ্যাভ নো দিয়ে নেগেটিভ হইতে পারে একটা, আর একটা হচ্ছে ডোন্ট হ্যাভ দিয়ে। তো সেম ভাবে আমাদের এখানে সেই কথাটা বলছে আমার ক্ষুধা নেই, তাহলে হয় হবে আই হ্যাভ নো দিয়ে, না হলে আই ডোন্ট হ্যাভ দিয়ে। আবার বলতেছে আই হ্যাভ নো দিয়ে অথবা আই ডোন্ট হ্যাভ দিয়ে। তো এখানে আই এম ফুল এটা তো আছেই, আমরা এটা দিতে পারছি না। আই এম ফুল মানে তো আমার পেট ভরে গেছে, এটাকে বলে আই এম ফুল। আচ্ছা, আরেকটা বলছে আই হ্যাভ নো হাঙ্গার। আই হ্যাভ নো হাঙ্গার, একটা কথা দেখেন, হাঙ্গার মানেই ক্ষুধা, আমার ক্ষুধা নাই, এই যে কথাটা বলছে এটা কিন্তু সরাসরি বলতে পারবেন না। ওকে, এই যে হাঙ্গার কথাটা দেখছেন এটা সরাসরি বলতে পারবো না। তবে আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাপিটাইট শব্দটা ব্যবহার করতে পারবো। অ্যাপিটাইট হচ্ছে নাউন, হ্যাঁ, অ্যাপিটাইট হচ্ছে কি নাউন, আর হাঙ্গার কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হাঙ্গারটা কি? অ্যাডজেক্টিভ। আমরা নোর পরে নাউন বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো না। যেমন নো ফ্রেন্ডস বসাইতে পারি, কিন্তু নো গুড বসানো যায় না, নো ব্যাড বসানো যায় না। ওকে, তাহলে আমাদের ফার্স্টের উত্তরটা আপনারা দেখেছেন কি? বি। এবং সবাইকে বলবো, অনুরোধ করব, অবশ্যই সেন্টেন্স ফুলটা লিখবেন, যেমন আই হ্যাভ নো অ্যাপিটাইট, এভাবে করে ফুললি টাইপ করে লিখবেন। আপনি এভাবে যখন লিখবেন যে আই হ্যাভ নো অ্যাপিটাইট, তখন দেখবেন আপনার কোনো একদিন যদি পরীক্ষাতে সামনে পড়ে যে হ্যাঁ এরকম একটা জিনিস কমেন্টস করে লিখেছিলাম, তখন আপনার মনের মধ্যে অন্তত পক্ষে একটু হলেও দাগ কাটবে যে এমন একটা কিছু করেছিলাম। তাহলে আমার কোনো কিছু আছে সেটা
আচ্ছা, তাহলে আমরা একটু এখানে স্যার বেসিক নিয়মগুলো একটু বলে দিয়েন হালকা পাতলা। আমি এখানে নিয়মগুলো আলোচনা করতে করতেই যাচ্ছি। যেমন আমি এখানে 2টা নিয়ম আছে, সেটা আমি বলেছি যে কিভাবে কোনো কিছু নাই থাকলে আমরা আলোচনা করতে পারি, সেই অংশগুলো ইনশাল্লাহ দেখছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হিসাব হচ্ছে, আমরা একজন বলছে কি অবস্থা, পেমেন্ট ক্লাসের ক্লাস কি রুটিন অনুযায়ী হচ্ছে কিনা। এমডি আনোয়ার হোসেন, আপনাকে একটা কথা বলতে চাই, পেমেন্ট ক্লাসের ক্লাস আজকেও পেমেন্ট ক্লাসের ক্লাস আজকে ওপেন পেজে হচ্ছে, যেহেতু সবাইকে অ্যাড করতে পারিনি। আমাদের মাঝখানে 2টা ক্লাস অফ ছিল এবং পূর্বের যতগুলা ক্লাস সবগুলা ক্লাস ওইভাবেই হয়েছে। অনেকেই অ্যাড হতে পারেন না, তারা তারপর উল্টাপাল্টা কমেন্টস করে থাকেন। এগুলা থেকে বিরত থাকবেন, আগে বুঝবেন, না বুঝলে যারা বুঝে তাদের কাছে যাবেন। আমরা এখন পর্যন্ত যতদিন ক্লাস নিচ্ছি আমাদের ততদিন ক্লাসগুলা ঠিক একইভাবে আমরা আমাদের রুটিন অনুসারে নেই। যদি বাই চান্স কখনো চেঞ্জ হয় 2-1টা ক্লাস, তাহলে স্বাভাবিকভাবে একটার পর একটা টপিক সেটা মেলানো যায় না। যেমন আমাদের ট্রান্সলেশন 2 হওয়ার কথা ছিল, এখন আমি যদি 1 বাদ দিয়ে 2তে চলে আসি তাহলে তো পারবো না। আজকে এই জন্য 1 নিচ্ছি, নেক্সট আমাদের ট্রান্সলেশন 2 আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হিসাব হচ্ছে কি, আমরা যখন দেখব আমাদের এইভাবে করে যে আই হ্যাভ নো অ্যাপিটাইট, এটা হচ্ছে ফার্স্ট একটা করে ফেললেন। দ্বিতীয়টা দেখেন, এইখানে একটা কথা বলছে কি যে অ্যাজ ইট ওয়ার দিয়ে সরাসরি এভাবে লিখবেন। দেখেন, অ্যাজ ইট ওয়ার মানে হচ্ছে যেন। অ্যাজ ইট ওয়ার মানে কি স্যার? যেন। অনেক সময় আমরা বলি না, হি টক্স অ্যাজ ইট ওয়ার, হি ওয়ার এ ম্যাড, যেটাকে অ্যাজ ইফ বলা হয়। এই যে অ্যাজ ইফ এর কাজও কিন্তু এটা করে, যে অ্যাজ ইফ মানেও যেন, অ্যাজ ইট ওয়ার মানেও যেন। ওকে, 2020 সালের বইয়ের সাথে তো মিলবে না, এটা 2021 সালের বই, লাস্ট এডিশন। ওকে, তাহলে কি বলছি স্যার? অ্যাজ ইট ওয়ার মানে কি? যেন। ট্রান্সলেশনের ক্লাসগুলা সাধারণত ডিরেক্ট ট্রান্সলেশনে, যেহেতু আমরা মাস্টার বই থেকে করি এই জন্য আমি মাস্টার বইতে দিচ্ছি। আর আমি তারপরেও কিছু নিজস্ব আমি টেকনিক দেখাবো একটু পরেই, যে কিভাবে বড় বড় সেন্টেন্স ট্রান্সলেট করে ফেলতে হয়, সেটা আমি একটু পরেই দেখাবো। জাস্ট এই পেজটা আগে আমি চাচ্ছি একটু আপনারা নিজেরা করেন। হ্যাঁ, তো যেই হোক, আপনারা যেটা বলছি, যে যখন আপনি দেখবেন যে কোনো একটা জায়গার মধ্যে একটা সেন্টেন্সে কোন ধরনের ট্রান্সলেশন চেয়েছে, না জানলে উত্তর না করা ভালো। তো এই ক্ষেত্রে কি বলছে স্যার? অ্যাজ ইট ওয়ার এর অর্থ কি? অ্যাজ ইট ওয়ার মানে বলা হচ্ছে যেন। ওকে, আচ্ছা, এরপরে বলছে আমার যাওয়ার কথা ছিল। এইটা কিন্তু খুবই ব্যবহার করা হয়, আমার যাওয়ার কথা ছিল। আই এম টু গো, যেটা এটার মানে যেতে হয়। আই ওয়াজ টু গো মানে আমাকে যেতে হতো, এটা বেশি গুরুত্ব দিয়ে বোঝায়। আর আই হ্যাভ টু গো যেটা দেওয়া আছে, আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, অনেক ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ টু গো লেখা হয়। আর যখন কোনো কিছুর কথা ছিল, যখন কোনো কিছুর কথা ছিল বুঝাতে সাপোজ টু, কথা ছিল বুঝাতে কি স্যার? সাপোজ টু। আবার বলছি, কথা ছিল বুঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়। এটার অর্থ কি? কথা ছিল, এটার অর্থ কি? কথা ছিল, সাপোজ টু। ওকে, কথা ছিল, ঠিক আছে? তাহলে সাপোজ টু অর্থে কি বলবো আমরা? সাপোজ টু মানে কথা ছিল, জাস্ট এভাবে লিখবেন। যেমন আমি মেইন অংশটা, যেমন এখানে কি বলছে? আই ওয়াজ সাপোজ টু গো মানে আমার যাওয়ার কথা ছিল। কেউ যদি বলে তোমার আসার কথা ছিল, তখন ইউ ওয়ার সাপোজ টু কাম মানে তোমার আসার কথা ছিল। কেউ যদি বলে তোমার তো যাওয়ার কথা ছিল, তখন ইউ ওয়ার সাপোজ টু গো, এরকম, ঠিক আছে? হ্যাঁ, কথা ছিল, আমি জাস্ট অল্প একটু লিখছি যে সাপোজ টু মানে কি? কথা ছিল। এবার সাপোজ টু গো মানে যাওয়ার কথা ছিল, সাপোজ টু রিড মানে খাওয়ার কথা, পড়ার কথা ছিল, এই টাইপের। হ্যাঁ, যখন আপনি কমেন্টস মানে আমি যখন লিখছি এভাবে যদি লিখে ফেলেন, তাহলে এখানে এই ওয়ার্ডগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপর একটা কথা বলছে কি স্যার? আমার একটি কুকুর ছিল। আচ্ছা, আমার ছিল কোনো কিছু তো বুঝাতে, এটা ডিরেক্টলি সবাই জানে, এত ইজি আসবে না আমার মনে হয় নেক্সট ইয়ার। এটা বন অধিদপ্তরের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট। আচ্ছা, সেটা কি স্যার? এটাকে আমার বলা হচ্ছে যখন যে আমার কোনো কিছু ছিল, আমার আছে বললে আমরা কি বলি? আই হ্যাভ। আমার থাকবে বলবো আই উইল হ্যাভ। আর আমার ছিল বললে আই হ্যাড। তো এখানে জাস্ট সেই কথাটাই বলছে যে আমার একটি কুকুর ছিল, তাহলে আমরা কি বলবো? আই হ্যাড দিয়ে করা আছে, আই হ্যাড আ ডগ, যে আমার একটা কুকুর ছিল। ওকে, সাপোজ টু অর্থ কি স্যার? কথা ছিল। সাপোজ টু অর্থ ছিল কি? কথা ছিল। হ্যাঁ, সবাই একটু যেটা বলছিলাম যে সবাই পড়ায় ফিরে আসি ইনশাল্লাহ। আজকে 211 জন আমাদের সঙ্গে যুক্ত আছি, ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করি, ভালো কিছু হবে।
তো যেটা বলছি স্যার, যে এখানে আমার একটা কুকুর ছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এই টাইপের। এখন দেখেন কি বলছে, সে কি যায়, সে কি যায়, একটা কথা একটু খেয়াল করেন, সে যায়, আগে এটাকে প্রশ্ন করার সিস্টেমটা কি আমি একটু বলি। ধরেন কেউ যদি বলে যে সে যায়, আমি নর্মাল একটা নিচ্ছি, জাস্ট কথাটা এমন যে সে যায়, তাই না? এটাকে আমরা ইংলিশে কি লিখতাম স্যার? হি গোজ, হি গোজ। এটা হচ্ছে সাপোজ, বাট সেন্টেন্সটা আসলে কিন্তু আধুনিক যুগে এসে হি গোজ হয়ে গেছে। মূলত সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম যে ডাজ হি ডাজ গো, এটা হচ্ছে মূল সিস্টেমের লেখা। যেমন হি ডাজ গো মানে সে যায়, বাট আমরা কি করি, ডাজটা না লিখে ইয়েস এখানে লিখি, এটা আধুনিক সিস্টেম। বাট যখন এটাকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে হয় তখন হি ডাজ নট গো, আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এটাকে শুরুতে এনে করতে হয়। তখন আমাদের কি করতে হয়, তখন এরকম ডাজটা শুরুতে এনে হি তারপরে গো দিতে হয়। ওকে, যে ডাজ হি গো মানে সে কি যায়। এখন যদি কেউ বলে সে কি খায়, তখন ডাজ হি ইট। যদি বলে সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ। সে কি দেখে, ডাজ হি সি। এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ডাজ হি গো, এত ইজিগুলো এগুলো আসবে না, এগুলো একদম বেসিক। আমি তারপর একটু আসছি। 6 নাম্বার একটা প্রশ্ন দেখেন কি বলছে, দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে। এই যে একটা কথা বলছে দেখেন, দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে। আচ্ছা, প্রে শব্দের অর্থ একটু বুঝায় আগে। দেখেন প্রে শব্দটা দুই ধরনের, একটু এখানে ক্লিয়ার হয়ে নেবেন। কারণ হচ্ছে কি স্যার, অনেকে বুঝে না, এই জন্য আমি বারবার বলছি যে প্রে শব্দের অর্থ বুঝেন। একটা হচ্ছে PRAY, হ্যাঁ, এই প্রে মানে প্রার্থনা করা, কি করা, প্রার্থনা করা। আচ্ছা, আর একটা হচ্ছে প্রি, PREY, প্রি। এই যে প্রি, যেই প্রিটা এখানে লেখা আছে, প্রি, PREY, এই প্রি শব্দের অর্থ, প্রি শব্দের অর্থ ওত পেতে থাকা, ওত পেতে থাকা, বা যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি কি স্যার, স্বীকার করা। কি করা, স্বীকার করা। এই যে এটা, এই স্বীকার করা, ঠিক আছে। প্রি শব্দের অর্থ কি, ওত পেতে থাকা বা স্বীকার করা। জাস্ট এইটা একটু কনফিউশন হতে পারে, এই জন্য এই কথাটুকু জাস্ট লিখে নেবেন। হ্যাঁ, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি লিখছি দ্য লায়ন ইজ দ্য বিস্ট অফ প্রে, মানে শিকারী প্রাণী, যেটা বুঝাইছে এখানে দেওয়া আছে। জাস্ট দেখেন যে সিংহ শিকারী পশু, এই প্রি মানে স্বীকার করা। প্রি শব্দের অর্থ কি স্যার, স্বীকার করা। পুরাটা না লিখে এভাবে করে নেবেন। হ্যাঁ, ফয়সাল শেখ বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তাহলে এটা হচ্ছে আমাদের এই সিস্টেম যে স্যার দ্য লায়ন ইজ দ্য বেস্ট অফ প্রে মানে কি, এর বাংলা অর্থ হচ্ছে স্বীকার করা। ওকে, স্বীকার করা। এটা এটা একটু পর্যন্ত লিখে নিব সবাই, একটু প্রে মানে স্বীকার করা, যদি নতুন জেনে থাকি ওয়ার্ডটা। কারণ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার ভুল তৈরি করতে পারে। প্রে শব্দের অর্থ আমি বলেছি, ওটা সবাই জানে বেশিরভাগ। প্রি শব্দের অর্থটা হয়তো বা একটু সমস্যা হতে পারে, এই জন্য বললাম যে প্রি মানে কি স্যার, স্বীকার করা। গুড, এই যে প্রি মানে স্বীকার করা লিখে ফেলছে সুজন মাহমুদ, ঠিক আছে না স্যার? হ্যাঁ, এইবার এখানে আসেন। প্রশ্নটা কিন্তু বেশ, দেখেন গ্রিক, গ্রিক শব্দ কিন্তু আমরা জানি একটা দেশের নাম হচ্ছে গ্রিক, তাই না? গ্রিক বলতে গ্রিসকে বোঝায়, যেটা ওই যে ওখানে দেওয়া আছে গ্রিক্স, মানে গ্রিসে যারা অধিবাসী তাদেরকে বলা হয়। স্যার কতটুকু পড়াবেন, আমি কি বেশি মিস করছি? না, বেশি মিস করেন নাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের হিসাব ছিল স্যার গ্রিকের সাথে একটা টু দেওয়া আছে, জাস্ট এভাবে লিখে নিবেন যে স্যার গ্রিক টু, গ্রিক টু, গ্রিক টু মানে অজানা। দেখেন লেখা আছে গ্রিক টু মানে কি স্যার, অজানা। গ্রিক টু মানে কি, অজানা, মানে আপনি জানেন না। গ্রিক টু মানে অজানা, এভাবে লিখে নিবেন, কারণ এই ওয়ার্ডগুলো নতুন আপনার কাছে মনে হতে পারে। হ্যাঁ, এই জন্য বলতেছি যে আজকে নতুন কিছু ওয়ার্ড পাবেন যেগুলো আপনারা করে নেবেন, আর পরে যারা আসছেন তারা শেয়ার দিয়ে রেখে দেন, তাহলে তো অবশ্যই পেয়ে যাবেন। পরে নোট করে নেবেন এখান থেকে, কারণ আজকে অনেকগুলা প্র্যাকটিস করবো, এই জন্য নোট করার সুযোগ পরে পাবেন। আপাতত আপনি এখান থেকে প্র্যাকটিস করে ফেলেন। হ্যাঁ, তাহলে কি বলছি স্যার, গ্রিক টু মানে কি? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই কিন্তু বি উত্তর করতেছেন, সি উত্তর করতেছেন। হ্যাঁ করবেন, যারা অর্থ জানেন তারা উত্তর করবেন, এটা আপনার ভালোর জন্য বলছি। আর যারা অর্থ জানেন না, যেমন গ্রিক টু অর্থ আপনি যদি লেখেন যে গ্রিক টু অর্থ বি, আপনার কিন্তু এটা প্র্যাকটিস হচ্ছে না। বাট আপনি যখন গ্রিক টু মানে অজানা লিখে ফেলবেন, তখন দেখবেন এটা সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এটা আমি জাস্ট বলতেছি, আর জানলে তো কোনো কথা নেই, সেটা আপনি অবশ্যই করবেন। হ্যাঁ, হ্যাঁ, গ্রিক টু অর্থ কি স্যার,
গ্রিক টু মানে অজানা। আচ্ছা, বাতিটি নিভিয়ে দাও, একটা কথা বলছে, বাতিটি নিভিয়ে দাও। আচ্ছা, প্রথমে আগে একটা কথা আমরা শিখে নিই, তাহলে এখানে আমরা কি শিখবো? বাতিটি নিভিয়ে দাও। নেভানোর ইংলিশ হচ্ছে পুট আউট স্যার, পুট আউট। পুট আউট মানে নিভানো, আর পুট অফ মানে খুলে ফেলা। পুট অফ মানে জামা খুলে ফেলে না মানুষ, এটাকে বলে পুট অফ। জামা পরিধান করা, এটাকে বলে পুট অন, পুট অন। ওকে, পুট অন মানে জামা পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা, পুট আউট শব্দের অর্থ নিভিয়ে ফেলা বা ফেলে রাখা, কাজ ফেলে রাখা, ওই টাইপের। তাহলে আপনার কাজ হচ্ছে জাস্ট এভাবে এইটুকু লিখবেন যে স্যার পুট আউট। পুট আউট সমান সমান কি বলছি? পুট আউট সবার অর্থ হচ্ছে নিভানো। হ্যাঁ, নেভানো। পুট আউট মানে কি স্যার? নেভানো। হ্যাঁ, এইভাবে করে দেখেন, কমেন্টসে লিখবেন, দেখবেন নতুন নতুন ওয়ার্ডগুলো আপনার কাভার হচ্ছে। আর পরবর্তীতে আপনি অবশ্যই এটাকে আবার রেখে দিবেন আপনার জন্য, ইনশাল্লাহ তখন ভালো হবে। তাহলে আমরা বলছি কি? পুট আউট। পুট আউট মানে কি? পুট আউট মানে নেভানো। ঠিক আছে, মনে থাকবে না? পুট আউট মানে নেভানো। পুট আউট দ্য ল্যাম্প মানে কি? বাতিটি নেভানো। ফুল চাইলে এভাবে ফুল লিখতে পারেন, ইনশাল্লাহ তাও ভালো হবে। যে স্যার ফুল যদি লিখে ফেলি তাও সুন্দর হবে। পুট আউট মানে নেভানো। ওকে, একজন বলছে আগের ক্লাস কোথায় পাবো? আগের ক্লাসগুলো আমাদের পেইড গ্রুপে আছে। হ্যাঁ, পেইড ব্যাচে গ্রুপে আছে। কিছু ক্লাস এখনো আপলোড হচ্ছে, সময় করে আমি আরো আপলোড দিয়ে দিব। কালকেও জিরান্ড এবং পার্টিসিপেলের ক্লাস আমরা আমাদের অন্য ব্যাচে আপলোড দিয়েছি। যেটা যেই ব্যাচের ক্লাস সেই ব্যাচে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ সময় মতো। আচ্ছা, তাহলে বলছি হ্যাঁ পুট আউট, এই যে লিখে ফেলছে অনেকে স্যার পুট আউট মানে নেভানো। পুট আউট মানে কি স্যার? নেভানো। আর আমি অবশ্যই শেষে গিয়ে, শেষের দিকে ক্লাসের, অবশ্যই আজকে ক্লাসের শেষের দিকে, কারণ আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এটা ট্রান্সলেশনের ক্লাস 1। হ্যাঁ, ট্রান্সলেশনে আমি অনেক বেশি গুরুত্ব দিই বরাবর, কারণ এটা আপনার ব্যক্তিগত জীবনেও লাগে, স্পোকেন ইংলিশে লাগে। সো সেই ক্ষেত্রে ট্রান্সলেশনের আজকে 1 হচ্ছে, তারপরে 2 হবে, এরপরে সম্ভব হইলে 3ও হবে, সমস্যা নাই। যতগুলা ক্লাস ট্রান্সলেশনের প্রয়োজন আমি নিব এক্সট্রা। এরকম না যে আমি একটা ক্লাস নিয়ে এটা শেষ করে ফেলবো, কারণ এটা অনেক বেশি লাগে আপনাদের জীবনে। ওকে, আচ্ছা, তাহলে পুট আউট মানে নেভানো। অনেক 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 লিখে ফেলছে স্যার পুট আউট মানে নেভানো। ওকে ফাইন, ঠিক আছে। পুট অন মানে পরিধান করা, আর পুট অফ মানে কি? খুলে ফেলা। ABCD করে উত্তর দিয়ে না, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমাদের একটা কথা বলছে, দেখেন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে কি এই খবরটা পেয়ে থাকবে? সে কি এই খবরটা পেয়ে থাকবে? আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা কথা শিখাই দেই, প্রথমেই একটা কথা শিখাই দেই, সেটা হচ্ছে স্যার যদি কোনো দেখেন কোনো বাংলায় শেষে ব আছে, ব ব, যাব, আসব, খাব, আসবে, দেখবে, লিখবে, মানে ব আছে শেষে, কি আছে? ব আছে, তাহলে ওইটা 100% ফিউচার টেন্সে যাবে। কোথায় যাবে? ফিউচার। মানে ওই সেন্টেন্সে অবশ্যই শ্যাল অথবা উইল থাকতে হবে। ব থাকা মানে কি? শ্যাল অথবা উইল থাকবে। যেমন গো মানে যাই, উইল গো মানে যাবো, রিড মানে পড়ি, উইল রিড মানে পড়বো, সি মানে দেখি, উইল সি মানে দেখবো। সেম ভাবে কেউ যদি কোনো কারণে বলে যে এখানে খবরটা কি পেয়েছিল, এখানে একটা কথা বলছে যে কথাটা একটু ভালো করে বুঝেন, সে কি খবরটা পেয়ে থাকবে? দেখেন বটা আছে, আছে না স্যার? ব থাকা মানে অবশ্যই ফিউচার হবে, মানে অবশ্যই সেন্টেন্সে উইল থাকতে হবে। তো যেহেতু উইল থাকতে হবে, প্রথম দুইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, প্রথমটা শেষেরটা যেহেতু উইল নাই, উইল নাই এজন্য বাদ দিয়ে দিচ্ছি। এখন একটু খেয়াল করি, উইল যেহেতু বাদ দিয়ে দিলাম, এবার কথা হচ্ছে দেখেন উইল, শ্যাল, এই যে ওয়ার্ডগুলা আমরা যখন ভার্বের ক্লাস করেছিলাম এগুলাকে বলে মডেল অক্সিলারি ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এদের পরের ভার্ব অবশ্যই ওয়ান হবে। পরের ভার্ব অবশ্যই কি হবে? ওয়ান হবে। এখন খেয়াল করেন এই সেন্টেন্সের মধ্যে উইল আছে বাট ভার্ব আবার গট আছে, মানে ভার্ব টু, তাহলে এটা ভুল আছে। এটা হওয়ার কথা ভার্ব ওয়ান। যদি এটা গেট থাকতো তাহলে হয়তো যে উইল হি গেট দিস নিউজ, বাট আমাদের এইটার মধ্যে ঠিক আছে যে উইল হি হ্যাভ, এই হ্যাভ কিন্তু ভার্ব ওয়ান। হ্যাঁ, উইল হি হ্যাভ গট দিস নিউজ, সে কি এই খবরটা পেয়ে থাকবে? এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স, যেখানে বলা হয় আমি গিয়ে থাকবো, এসে থাকবো, লিখে থাকবো, খেয়ে থাকবো, এই টাইপের সেন্টেন্স গুলো। হ্যাঁ, এগুলো জাস্ট টেন্স সম্পর্কে যাদের একটু ক্লিয়ার আইডিয়া আছে তারা ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, এরপর একটু দেখি স্যার এখানে কি বলছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন, সে অঙ্কে কাঁচা, কাঁচা না পাকা, দেখি আমরা যে সে অঙ্কে কাঁচা, আমাদের সেটা বলছে। আচ্ছা, কাঁচা শব্দটা আসলে কি দেখেন, কাঁচা বলতে কি এটা কি আম যে কাঁচা থাকবে? কাঁচা বলতে সে হচ্ছে অঙ্কে দুর্বল, মানে যেটাকে আমরা বলি উইক, সে অঙ্কে কি দুর্বল, মানে উইক। আচ্ছা,
এবার একটু খেয়াল করেন প্রশ্নগুলো যত আসছে তার মধ্যে একটা আছে কি হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, মানে সে অঙ্কে কাঁচা। হি ইজ ব্যাকওয়ার্ড ইন ম্যাথমেটিক্স, এই যে ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া, হ্যাঁ ব্যাকওয়ার্ড মানে কি স্যার, পিছিয়ে পড়া, যেটা হয় না। ব্যাড মানে হচ্ছে আচরণে খারাপ, ব্যাড মানে আচরণে খারাপ, এটা একটা গুণ। র শব্দের অর্থ শাড়ি, পেছনের শাড়ি সাধারণত বোঝায়, তো এইটা এটা এবং এটা হচ্ছে না। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। ওকে, তাহলে সে অঙ্কে কাঁচা, কি বলবো, হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। ওকে, পরে দেখেন 11 নাম্বার। 11 নম্বরে জাস্ট বলছে লক্ষ্য করো। লক্ষ্য করার ইংলিশ আমরা সবাই জানি। লক্ষ্য করার ইংলিশ কি স্যার, নোটিস মানে লক্ষ্য করা। লুক মানে দেখা, লুক মানে কি দেখা। রিমেম্বার মানে স্মরণ করা, এটা হচ্ছে না। লুক মানে দেখা, এটা হচ্ছে না। আর এটার মধ্যে তো এক্সক্লেমেটরি সাইন আছে, বাট এটার মধ্যে কোথাও এক্সক্লেমেটরি সাইনটা নেই। সুতরাং এখানে আমরা উত্তরটা করতেছি 11 নম্বরে বি, যেখানে বলা হচ্ছে যে লুক মানে কি স্যার, লুক মানে দেখা, আর নোটিস মানে লক্ষ্য করা। আমাদের এখানে লক্ষ্য করা ছিল, আমরা সেটা থেকে লক্ষ্য করাটাকেই নিয়ে নিয়েছি। ট্রান্সলেশনের ক্লাস এটার পরে আমি কিন্তু সরাসরি আমি কিছু রুল আপনাদেরকে দেখাবো এইটার পরে, এইটুকুর পরে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে, তারপরে দেখবেন যে আমি কিভাবে বলি, কিভাবে শর্টকাটে করা যায়। ইনশাল্লাহ সেভাবে আমরা চেষ্টা করব। ওকে, আচ্ছা এরপর একটু দেখি কি বলছে। দেখেন মানব জাতি, স্যার মানব জাতি। এখন খেয়াল করেন মানব জাতি, এই যে এটা আছে না, এটা কিন্তু সিঙ্গুলার। মানব জাতি এটা কি স্যার, সিঙ্গুলার। মানুষগুলো এটা প্লুরাল, বাট যখন মানব জাতি তখন এটা সিঙ্গুলার। মানব জাতি কি সিঙ্গুলার। আচ্ছা এখন খেয়াল করেন যখন বলছে মানব জাতি এখন সংকটাপন্ন, তাহলে প্রথমেই আমরা একটা কাজ করে দিতে পারি, যে মানব জাতি যেহেতু সিঙ্গুলার, খেয়াল করেন সিঙ্গুলার হলে এদের পরে ভার্ব সবসময় কি হওয়ার কথা, ভার্ব সবসময় ইজ হওয়ার কথা। সিঙ্গুলারে আর হয় না, আর হয় না। এখন দেখেন প্রথমটার মধ্যে আর লেখা আছে, তাহলে এটা কাটা। দ্বিতীয়টার মধ্যে আর লেখা আছে, এটা কাটা। তৃতীয়টার মধ্যে আর, ম্যান তো এমনিতেই সিঙ্গুলার, ম্যান ইজ মর্টাল, পড়ছেন না? সুতরাং ম্যান ইজ অ্যাট স্টেক নাও। এখানে একটা ইডিওম এন্ড ফ্রেজ জেনে নিবেন। অ্যাট স্টেক মানে হচ্ছে বিপদাপন্ন, এই যে অ্যাট স্টেক, হ্যাঁ অ্যাট স্টেক মানে হচ্ছে বিষণ্ণ বিপদে বলা হয়। অ্যাট স্টেক যেটা, যে বিষণ্ণ বিপদে বা বিপদাপন্ন, বিপদাপন্ন, এই যে এটা অ্যাটস্টেক। অ্যাটস্টেক মানে ভীষণ বিপদেও লিখতে পারি বা বিপদাপন্ন, এভাবেও আমরা লিখতে পারি। ওকে, অ্যাটস্টেক কথাটা একটু লিখে নেই সবাই, যে অ্যাটস্টেক মানে ভীষণ বিপদে বা বিপদেও লিখতে পারেন, যে অ্যাটস্টেক মানে বিপদে। অ্যাটস্টেক মানে কি স্যার, এই অ্যাট ডেঞ্জার কখনো হয় না, এটা মনে রাখবেন। অ্যাট ডেঞ্জার কখনো হয় না, অ্যাট ডেঞ্জার হয় না, ইন ডেঞ্জার হয়। হ্যাঁ ইন ডেঞ্জার হয়, অ্যাট ডেঞ্জার হয় না, বাট অ্যাট স্টেক হয়, অ্যাট স্টেক হয়। ফারজানা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া বলছে শেয়ার দান ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত স্যার, অ্যাটস্টেক মানে কি ভীষণ বিপদে, অ্যাটস্টেক মানে ভীষণ বিপদে। আচ্ছা এরপরে বলছে দেখেন একটা প্রশ্ন, ও এখানে আরেকটা কথা আছে। 13 নম্বরে বলছে সে বয়সে আমার বড়, ইংরেজিতে নিচেরটি ঠিক করো, সুন্দর করে লেখো। তো আপনাদেরকে একটু জানাই দেই, এখানে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাজ করছে। সেক্ষেত্রে জাস্ট এইভাবে কিছু ওয়ার্ড লিখে নিবেন। হ্যাঁ, সিনিয়রের সাথে কখনো দেন হয় না, এটা কম্পারেটিভ ডিগ্রির একটা অংশ। হ্যাঁ, সিনিয়র এপাশে লিখি, সিনিয়র সাথে টু হয়, জুনিয়র জুনিয়রের সাথে কি হয়, টু হয়। সিনিয়র জুনিয়রের সাথে কখনো দেন হয় না, সিনিয়র টু জুনিয়র টু, সিনিয়র টু জুনিয়র টু। ওকে, আবার বলছি সিনিয়র টু এবং জুনিয়র টু, সিনিয়র জুনিয়রের সাথে কি হয় স্যার, টু হয়। এভাবে লিখে ফেলবেন, সিনিয়র টু জুনিয়র টু, কখনোই দেন হবে না। এই একটার মধ্যেই শুধু টু আছে, এটা উত্তর। এটা সিনিয়র দেন আছে, জন্য এটা কাটা। সিনিয়র বাই তো হবেই না, সিনিয়র অফও হবে না, জাস্ট সবসময় সিনিয়রের সাথে টু হয়, জুনিয়রের সাথে কি হয় স্যার, টু হয়। এটা একটু লিখে নিব, সবাই একটু এটা লিখে নিব যে স্যার সিনিয়রের সাথে কি হয়, টু হয়, জুনিয়রের সাথেও কি হয়, টু হয়। মনে থাকবে না?
সিনিয়র টু জুনিয়র টু, হ্যাঁ সিনিয়র টু জুনিয়র টু একটু লিখে নেই। হ্যাঁ এই যে এমডি জাকারিয়া প্রথমে লিখে ফেলছে যে স্যার সিনিয়র টু, হি ইজ সিনিয়র টু মি ইন রেসপেক্ট অফ পেজ। ইন রেসপেক্ট অফ পেজ দিয়েছেন কেন? আসমাউল হোসনা, এটা পেজ না, হ্যাঁ এটা এজ। ওকে, হয়তো টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। হ্যাঁ সিনিয়র টু জুনিয়র টু, ওকে এটা অনেকেরই জানা আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ, সেখানেও করানো হয়েছিল আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা সবাই একটু এভাবে করে ফেলি। আচ্ছা এইবার একটা কথা দেখেন, 14 নম্বরে বলছে তুমি কার সাথে কথা বলছো, কার সাথে কথা বলছো, এটা পারফেক্ট টেন্স নাকি কন্টিনিউয়াস টেন্স, এটা একটু দেখেন। আপনি যদি বলো তুমি কার সাথে যাচ্ছ, তুমি কার সাথে কথা বলতেছো, কার সাথে ঘুমাইতেছো, কার সাথে লিখতেছো, কার সাথে পড়তেছো, এই তেসো তেসি এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, তো সবগুলাই ভার্বের সাথে আইএনজি আছে। তো আমাদের সমস্যাটা হচ্ছে যখন বলবে কারো সাথে, কারো সাথে, এই কার সাথে এইরকম যদি কথা হয় যে কার সাথে, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রথমেই একটা কথা নিয়ে নিব, সেটা হচ্ছে উইথ হুম। উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে কি কার সাথে, উইথ হুম মানে কার সাথে, এরকম করে লিখে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে উইথ হুম মানে কার সাথে, মনে থাকবে না স্যার? উইথ হুম মানে কার সাথে। ওকে, অনেকেই লিখে ফেলছে যে স্যার হি ইজ সিনিয়র টু মি ইন রেসপেক্ট অফ এজ। রিফাত সুলতানা ঝর্ণা বলছে পি পি কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাতে বুঝাইছে জানে কিরকম সিনিয়র টু জুনিয়র টু। গুড। হ্যাঁ উইথ হুম মানে কার সাথে, উইথ হুম মানে কার সাথে, ঠিক আছে। উইথ হুম মানে কার সাথে, ঠিক আছে, এভাবে একটু করে ফেলি। এবার আপনাদেরকে একটু সেই অংশে চলে যাই, তারপর একটু মনে রাখবেন আমরা কিন্তু এই পেজে আবার ফিরে আসবো, এই পেজটা শেষ যদিও, আমরা এরপর এই পেজ নিয়ে আলোচনা করব। তার আগে একটু ট্রান্সলেশনের ক্লাস ধীরে ধীরে আগাবো, টেনশনের কিছু নাই, হ্যাঁ একটু ধীরে ধীরে আগাবো, কিন্তু ইনশাল্লাহ আমরা করে যাব আমাদের মেইন কাজ যেটা। আচ্ছা একটু খেয়াল করি সবাই যে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সবাই একটু বুঝবো, হ্যাঁ। আচ্ছা আমি প্রথমে একটা সেন্টেন্স জাস্ট নিচ্ছি আপনাদের জন্য, যে অনেক বড় সেন্টেন্স। রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা একটু কথা বলি, ততক্ষণে আমরা আমাদের নেক্সট যে অংশটা সেখানে একটু দেখবো আপনাদেরকে যে কিভাবে কি করতে হচ্ছে, একটু খেয়াল করি সবাই। জাস্ট অনুবাদ করার জন্য আপনি কি করবেন একটু বুঝেন, অনুবাদ কিভাবে করবেন। প্রথম কথা, আমি সবার কাছে একটা অংশ জানতে চাই, সবাই এই একটা ওয়ার্ডের উত্তর দিবেন, তারপরে আমি যখন বড় করে লিখবো তখন সেই উত্তরটা দিবেন। তো আগে বড়টা লিখবো, তারপরে ছোটটা লিখবো। একটু খেয়াল করেন, কোথাও লেখা আছে যে আমি প্রতিদিন সকালে বাবার সাথে বাজারে যেতে পছন্দ করি। আচ্ছা এইটা একটা সেন্টেন্স, আমি একটু বড় করে লিখছি ইচ্ছা করে, যে আগে যেন আপনার। এমনি রিমন বলছে কারেন্টের বেশি বেশি, হ্যাঁ প্রবলেম। কারেন্টের প্রবলেম সারা বাংলাদেশেই, ঢাকাতেই কারেন্ট ছিল না অলরেডি। আমি জানি যে সাধারণত কারেন্ট গেলে ঢাকাতে 15 থেকে 20 মিনিটের মধ্যে এসে যায়, যেখানে আমাদের 9টার সময় ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কারেন্টটা ঠিক 9টার 5 মিনিট আগে চলে গেছে, তখন আবার 9টা 17-তে আসছে। আমি এই জন্য টাইম দিয়ে রাখছিলাম 9টা 20 আপনাদেরকে। তো যাই হোক 9টা 17-তে এসে গেছে কারেন্ট, আমরা শুরু করতে পেরেছি। আচ্ছা হ্যাঁ একজন বলছে প্রচুর ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে গাজীপুর বোর্ড বাজার। শুধু গাজীপুর না, আমার নিজের, আমি যে ক্লাস নিচ্ছি না, পাশে আমি পিছনেই আওয়াজ পাচ্ছি, আমার এসির
আউটডোরের উপরে অবশ্যই মানে শিলা পড়তেছে বা এমন কিছু আওয়াজ আসতেছে আমার এই পাশে, যদিও আমার একটা সাউন্ড প্রুফ রুম, তারপরে আওয়াজ আসছে। তো যাই হোক, কিছু করার নাই, আমরা ইনশাল্লাহ চালিয়ে যাই যতটা। আচ্ছা, একটা কথা বলছি স্যার, এই যে এত বড় একটা সেন্টেন্স আমি লিখছি, আপনার কাজ এটাকে অনুবাদ করা, কিভাবে করবেন সেটা আমি শিখাবো। আর আপনারা অনেকে এটা জানেন, এটাও জানি। আচ্ছা, এইটুকুর অর্থ জানেন বা না জানেন, নিচে আমি ছোট্ট করে একটা কথা লিখছি, সেইটার ইংলিশটা আপনারা সবাই লিখবেন। সেটা কি স্যার? আমি পছন্দ করি। এইটুকুর ইংলিশটা সবাই একটু করবেন, যে আমি পছন্দ করি। এই ছোট্ট এইটুকু শুধুমাত্র, সবাই ইংলিশটা করতে পারবেন না স্যার। এইটুকু আমি পছন্দ করি, এটা কি হবে? ঢাকায় প্রচুর ঝড় হচ্ছে এখন, হ্যাঁ, আর কিছু করার নাই। তো যেটা বললাম, আমরা আমাদের যে অংশটা বলছি কি আমি পছন্দ করি, এটার ইংলিশটা আমরা কি করবো বলেন তো? যে আমি পছন্দ করি, এটাকে কি করা হবে বলেন? হ্যাঁ, তুরা অলরেডি কিন্তু ও বলছে ইন দ্য মর্নিং আই অ্যান্ড হ্যান্ড সেই জাকির আফসান বলছে শেরপুরে অনেক গরম, বৃষ্টি নাই, বৃষ্টি পৌঁছে যাবে, সমস্যা নাই শেরপুরে আস্তে আস্তে। আচ্ছা, আই লাইক, সবাই কিন্তু লিখে ফেলছে স্যার আই লাইক। একজন লিখছে হ্যাপি ইসলাম আই ডু লাইক, গুড, এটাও হবে, সমস্যা নেই। আই লাইক, আই ডু লাইক, একই কথা। ওকে, আচ্ছা একটু খেয়াল করি এখন, আমি এইটা যে নিছি, আপনারা তো কমেন্টস করতেছেনই, এবার আমি পুরো সেন্টেন্সটা একটু নিতে যাচ্ছি। এই কথাটা এর মধ্যে আছে কিনা একটু দেখেন তো, যে আমি আমি আর পছন্দ করি, এটা আছে কিনা। তো আপনি এই সেন্টেন্সটা যদি উপরে খেয়াল করেন, দেখেন প্রথমে আছে কি আমি, আর শেষে আছে কি স্যার? পছন্দ করি, শেষে লেখা আছে। এই দুইটা অংশ আমরা সবাই ইনশাল্লাহ দেখেছি, একটা হচ্ছে আমি আর একটা কি স্যার? পছন্দ করি। একজন বলছে এভরিডে আই লাইক টু গো টু মার্কেট উইথ মাই ফাদার। হ্যাঁ, এই যে এখানে যে লেখাগুলা, এটা কিন্তু একটু এলোমেলো, সিকুয়েন্স ব্রেক হতে পারে। তো সিকুয়েন্সটা যেন ব্রেক না হয় সেটা দেখাবো, আর আপনারা এভাবে তো করছেন। তাহলে আমি আর একটা কি স্যার? পছন্দ করি। তাহলে আপনার প্রথম কাজ কি? ইংলিশ করার সময় সর্বপ্রথম কাজ, প্রথমটা এবং শেষে যে ভার্বটা, প্রথমটা এবং শেষে যে ভার্বটা, এই যে এটা ভার্বটা, পছন্দ করা কি একটা ভার্ব না স্যার? প্রথমটা আর শেষেরটা সবার শুরুতে লিখে ফেলবো। প্রথমটা আর শেষেরটা যেটা ভার্ব, সবার শুরুতে লিখে ফেলবো। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে প্রথমটা কি ছিল? আই, আর শেষেরটা কি ছিল স্যার? লাইক। এই দুইটা কথা যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনার পুরো সেন্টেন্সের কাজ শেষ। এবার পুরো সেন্টেন্স খালি উল্টা দিক দিয়ে সাজায় আসবেন। কি স্যার উল্টা দিক দিয়ে সাজাবো? আচ্ছা, একজন বলছে আগের ক্লাসগুলো ইউটিউবে নাই, ফেসবুকে নাই, সব আগের রুটিন ক্লাসগুলো। ভাইয়া ইউটিউবে সব ক্লাস কেন থাকবে? আচ্ছা, একটু কথা বলছি। এবার কি স্যার? প্রথমে কি বলছে? আই, আর শেষেরটা নিচে লাইক। এবার উল্টা দিক দিয়ে করতে করতে যাবেন, যেতে যেতে। নর্মালি দেখেন যাওয়ার ইংলিশ কি স্যার? গো। আর টু মানে তে, টু মানে কি স্যার? তে। যেমন টু মানে তে, আমি যেমন বলি যে সে ঢাকাতে যায়, গো টু ঢাকা মানে ঢাকাতে। খেতে পছন্দ করি, টু ইট। তাহলে যেতে, সেই যেতে, তে মানে হচ্ছে টু। তো এইখানে সেই উল্টা দিক দিয়ে করতে করতে আসবেন। তাহলে যেতে কথাটাকে লিখে ফেলেন টু গো, আই লাইক টু গো। উল্টা দিক দিয়ে আসবেন। আচ্ছা, তারপরে কোথায় আছে স্যার? বাজার। শুধু বাজারের ইংলিশ কি? মার্কেট, তাই না? শুধু বাজারের কি? মার্কেট। কিন্তু মার্কেটের সাথে একটা এ লাগানো আছে, এ। এই এ মানে কোন দিকে গেলে, যেমন বাজারে মানে বাজারের দিকে, যেটাকে আমরা বলি ফিক্সড করা। যেমন বাড়িতে, এই এ কথাটা থাকা মানে দিক নির্দেশ করে। এই দিক নির্দেশ করলে তার পূর্বেও আরেকটা টু লাগাতে হয়। তাহলে বাজার এ কথাটার ইংলিশ কি স্যার? টু মার্কেট, টু মার্কেট। এই যে এরকম। তাহলে আই লাইক টু গো টু মার্কেট, এভাবে করে সাজাবো। তাহলে প্রথমে যেতে, তারপরে বাজারে। এইবার আসেন স্যার বাবার সাথে। তাহলে সাথের ইংলিশ কি স্যার? উইথ। বাবার, নিশ্চয়ই আপনি আপনার বাবার সাথে যাবেন, আমার বাবার সাথে যাবেন না। তাহলে কি লিখবো? উইথ ফাদার না উইথ মাই ফাদার? যেহেতু আমি যাব, এটা ইনডিরেক্টলি মাই লিখে নিয়ে নিতে হবে। তাহলে উইথ মাই ফাদার, এটা। তাহলে বাবার সাথে ইংলিশ হয়ে গেল। এখন কি আছে স্যার? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে, দিন আর সকাল আলাদা করে বলা যায় না। যে এভরিডে মর্নিং আলাদা করে বলা যায় না। আমরা বলি বাংলাতে ভুল, বলতে হবে প্রত্যেক সকালে, প্রতিদিন। কিন্তু প্রতিদিন আর সকাল একসাথে বলা যায় না, এটা ভুল। তাহলে আমাদের বলতে হবে প্রত্যেক সকালে, যেটাকে মূলত বলা হয় যে এভরি মর্নিং। এভরি মর্নিং। আমার জায়গা নেই দেখে আমি এখানে লিখছি একটু নিচে, বাট এইভাবে হচ্ছে সিস্টেমটা স্যার। তাহলে টোটাল লাইনটা কি হলো? যে আই লাইক টু গো টু মার্কেট উইথ মাই ফাদার এভরি মর্নিং। যে আমি আমার বাবার সাথে প্রতিদিন সকালে বাজারে যেতে পছন্দ করি। এই হচ্ছে লাইনটা।
স্যার এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা যে কিভাবে লিখতে হয় কোন সেন্সে? আপনারা প্রথমটা আর শেষেরটা আগে লিখবো, পরে উল্টা দিক দিয়ে সাজাতে সাজাতে যাব, তাহলে দেখবেন সেন্টেন্সটা ইনশাল্লাহ আর কখনো আপনার ভুল হবে না। ওকে, আপনাদেরকে যদি আমি একটু আরেকটা সেন্টেন্স দিয়ে চেষ্টা করি, জাস্ট এরকম বলেন, লোকটি এখানে বসে গান গাইতে পছন্দ করে। জাস্ট আগেরটার মতো চেষ্টা করবেন যে এটাকে তাহলে কিভাবে করবেন, লোকটি এখানে বসে গান গাইতে পছন্দ করে, আমরা তাহলে এটাকে কিভাবে করব স্যার? আচ্ছা, আবু হেলাল বলছে স্যার এভরি মর্নিং শুরুতে লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে শুরুতে, এগুলা অ্যাডভার্ব ভাইয়া। আমি যেমন এই এভরি মর্নিং প্রতিদিন সকালে কথাটা ওখানে লিখছি, আমি যদি ওইটাকে বাংলাটাকে এইখানেও লিখতাম তাও হইতো যে প্রতিদিন সকালে আমি বাবার সাথে বাজারে যেতে পছন্দ করি। আমি যদি এই প্রতিদিন সকালে শেষেও লিখতাম তাও হইতো যে আমি বাবার সাথে বাজারে যেতে পছন্দ করি প্রতিদিন সকালে। এটা অ্যাডভার্ব, যে কোনো জায়গায় বসানো যায়। ওকে, তবে শেখার ক্ষেত্রে আমরা এইভাবে সিকোয়েন্সটা নিচ্ছি। আর যখন আপনি আপার লেভেলে যাবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন আমরা শেখাবো যে এটা কোথায় এক্স্যাক্টলি লিখতে হয়। মূলত নিয়মটা হচ্ছে এটা সবসময় সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, অথবা সাবজেক্ট এবং মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব থাকলে তাদের মাঝখানে বসে। ঠিক আছে? লাইভ ক্লাস করতেছেন, এরপরে বলেন যে এইগুলা কি আগের ক্লাস? ভাই আপনি কি একটু বুঝেন না? নহর আক্তার মৌলি, তু রয় প্রথমেই করে ফেলেছে, তবে এখানে কিছুটা মিস্টেক হয়েছে, এগুলা আপার লেভেলে ভুল মেনে নেওয়া যায় না, বাট ঠিক আছে, এখন করছেন, কাছাকাছি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, অনেক 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 লিখেছে, তাহলে আমরা প্রথমটা শেষেরটা দেখি আগে। লোকটির ইংলিশটা কি আমাদের স্যার? দা ম্যান, এটা হচ্ছে আমাদের লোকটি, তাই না? আচ্ছা, পছন্দ করে যেটা ছিল, যেটাকে আমরা বলি লাইক, তাহলে প্রথমটা শেষেরটা আগে লিখবো, তাহলে দা ম্যান লাইক, এটা আপনারা করেছেন। এখন কথা হচ্ছে দা ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গেল হলে ভার্বের সাথে এস দিতে হয়, তাই আমাদের লাইকের সাথে এস দিতে হচ্ছে। তাহলে দা ম্যান লাইকস, এটা দুই একজন দিয়েছে, বেশিরভাগই দেয়নি, কারণ তারা হয়তো বা বিষয়গুলো মনে নেই। আচ্ছা, তো যাই হোক, তাহলে কি হচ্ছে স্যার? দা ম্যান লাইকস। এই প্রথম দুইটা যখন হইল, এবার উল্টা দিক দিয়ে আপনি করতে করতে আসবেন। তাহলে কি ছিল স্যার? গাইতে। কি স্যার? গাইতে। তাহলে গাওয়া ইংলিশ কি স্যার? সিং। আর তে আছে, আমি একটু আগে বলছিলাম, তাহলে তার শুরুতে একটা টু দিতে হয়, তাহলে দা ম্যান লাইকস টু সিং। তাহলে দা ম্যান লাইকস টু সিং, তাহলে লোকটা গাইতে পছন্দ করে। কি গাইতে পছন্দ করে? সং। তাহলে জাস্ট দেখেন এই সং আমরা তাহলে দিয়ে দিই এখানে আ সং। ওকে, তাহলে দ্য ম্যান লাইক টু সিং আ সং। চাইলে এটা না দিলেও চলবে, যেহেতু আমি শুধু গান লিখছি তাও হবে। এবার কি বলছে স্যার? বসে এখানে।
বসার ইংলিশ কি? সিট। বসার ইংলিশ সিট। তবে কথা হচ্ছে একটা সেন্টেন্সে শুধু এই যে মেইন ভার্ব যেটা সাবজেক্টের পরে বসে, এই মেইন ভার্ব বাদে যত ভার্বই আসুক হয় তার আগে টু বসাতে হবে, না হলে আইএনজি বসাতে হবে। হয় টু না হলে আইএনজি। আবার বলছি, হয় টু না হলে আইএনজি। এই হয় টু না হলে আইএনজি। তাহলে এই যে এখানে স্যার বসার ইংলিশ সিট, আমরা টু সিট না দিয়ে কি ব্যবহার করব? সিটিং, কারণ আইএনজিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সিটিং। আর এই যে কথাটা ছিল এখানে, সেটার ইংলিশটা লাস্টে দিয়ে দিব হিয়ার। এই হচ্ছে সিস্টেমটা। যখন এভাবে উল্টায় করব আমরা, তাহলে ইনশাল্লাহ করে ফেলবো। তাহলে কি বলছে? দ্য ম্যান লাইকস টু সিং আ সং সিটিং হিয়ার। আপনারা করছেন, বাট বেশিরভাগ লোক সিটিং কথাটা বাদ দিয়েছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। সিটিং কথাটা বাদ দিয়েছে। এক্ষেত্রে কার কার হয়েছে দেখি একটু হাতগুলা, যে স্যার কার কার হয়েছে। যাদের হয়েছে তারা একটু ইয়েস লিখবেন, আর যাদের হয়নি তারা নো লিখবেন। ট্রান্সলেশনের ক্লাস তো আস্তে আস্তে বুঝবেন, কারণ এখানে গ্রামার না যে বোঝার কিছু, এখানে অনেক প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কাজে দেয়। ঠিক আছে? The man likes to sing a song sitting here. তাহলে the man likes to sing a song sitting here. Okay, the man likes to sing a song sitting here. Okay? একজন বলছে দ্য ম্যান লাইকস টু সিং সেটিং হিয়ার। না ভাই, এটা হবে না। সেটিং কেন লিখছেন? সেট, SEAT। হ্যাঁ, সিটিং লিখতে হবে, সেট না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দ্য ম্যান লাইকস টু সিং আ সং সিটিং হিয়ার। ওকে? হ্যাঁ, অনেকে একেবারে সুন্দরভাবে উত্তর করেছে যে স্যার হয়নি। গুড। না হইলে নাই ভাইয়া, শিখতেছি মাত্র, মাত্র শিখতেছি, ইনশাল্লাহ হবে। হয়নি তাতে কি হবে? হয়নি এটা কোনো ব্যাপার না, হয়নি হবে। অপশনে দুইটা থাকলে কি করব? কোন দুইটা থাকলে ভাইয়া? আপনার তো এখানে অপশন দেইনি আমি কোনো, জাস্ট আমি করতে বলছি। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমি একটু বেসিক ধারণা দিলাম। আবার আর একটা ক্লাসে আবার আরো ধারণা দিব যে কিভাবে আপনি করবেন। আমরা আবার একটু পেজে ফিরে যাই, প্র্যাকটিসে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিসে চলে যায় আবার একটু পেজে, যে সেখানে কি করা হচ্ছিল আমরা দেখি। এই পেজটা আমরা করবো ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস। এখানে দেখেন ইডিওম এন্ড ফ্রেজ থেকে প্রশ্নটা আসছে এটা। হ্যাঁ, এটা কিন্তু ইডিওম এন্ড ফ্রেজ থেকে আসছে প্রশ্নটা। 15 নম্বর প্রশ্নটা ইডিওম এন্ড ফ্রেজ। ইডিওম ফ্রেজ হচ্ছে প্রবাদ বাক্য, যেটাকে আমরা বলি। ঠিক আছে? তো ইডিওম এন্ড ফ্রেজের ক্ষেত্রে আমাদের যেটা স্যার ভুল হয়েছে কিন্তু চেষ্টা করার জন্য, অবশ্যই চেষ্টা করা, এটাই অনেক কিছু। আপনি যে চেষ্টা করতেছেন এটাই আপনার রাইট, আর আপনি যদি চেষ্টা না করে বসে থাকেন ওইটা হচ্ছে ভুল। আর আপনি যে চেষ্টা করতে যেতে পারলেন না, এটা পারি নাই ভাই, শিখতে গিয়ে পারবো না, এটাই স্বাভাবিক। যারা পারে এখন তারাও একটা সময় পারতো না, এই হচ্ছে কথা। আচ্ছা, তো বলছে কি পথে হঠাৎ তার আমার সাথে দেখা হলো। তাহলে আমি যখন তাকে দেখেছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আই স হিম, আই স হিম, আই স হিম, আই স হিম। পথের মাঝখানে দেখলে অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে, অন দা ওয়ে। এরপরে কথা কি বলছে স্যার? অল অফ এ সাডেন। যে কথাটা অল অফ আ সাডেন, আবার বলছি অল অফ আ সাডেন। তবে অবশ্যই মনে রাখতে হবে এই অল অফ এ সাডেন শব্দের অর্থ কিন্তু হঠাৎ। এটা ইডিওম এন্ড ফ্রেজ। হ্যাঁ, অল অফ এ সাডেন মানে কি? হঠাৎ। এটা একটু লিখে নিব, অল অফ এ সাডেন মানে হঠাৎ করে বা হঠাৎ, যেটাকে আমরা সাডেনলিও বলতে পারি। ওকে? আর এটা উপরেরটা অনেকে ভাবতে পারে, বাট এখানে অফ বানানে ডাবল এফ আছে, যেটা ভুল। ওকে, দুইটা এফ আছে উপরেরটায়, এই জন্য এটা হবে না। তাহলে একটু সবাই কমেন্টসে লিখে নিব, স্যার অল অফ এ সাডেন মানে কি? হঠাৎ করে। অল অফ এ সাডেন মানে কি? হঠাৎ করে। ওকে? নার্গিস বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অসুস্থ থাকার কারণে ক্লাসটা করতে পারছি না। কি আর করার স্যার, সমস্যা নেই, পরে করে নিব ইনশাল্লাহ। তাহলে সবাই একটু এখানে করে নিব, অল অফ এ সাডেন মানে কি? হঠাৎ করে। এবার বলছে তোমাকে ছাড়া আমার চলে না, তোমাকে ছাড়া আমার চলে না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না, আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। তাহলে তোমাকে ছাড়া আমার চলে না, এই চলানোর ইংলিশ কি হবে? 16 নাম্বারটা কি হবে দেখি একটু। 16 নাম্বারটা আপনারা উত্তর করবেন আগে, তারপরে আমি দেখবো যে 16 নাম্বার কি বলবে।
অল অফ এ সাডেন মানে হঠাৎ করে, আর এই যে তোমাকে ছাড়া আমার চলে না, এটাকে একটু করে ফেলি, কি হবে উত্তরটা? আমি জাস্ট এবার নাম্বার চাইছি, সমস্যা নেই, বলেন যে তোমাকে ছাড়া আমার চলে না, কি বলবো? অনেকে উত্তর করছে সি, অনেকে উত্তর করছে ডি। ওকে, টু রয় সে যে বলছে যে ক্যান নট ডান্স, আর ক্যান নটের সাথে ডান হয় না কখনো, ক্যান নটের সাথে সবসময় ডু হয়, মনে রাখবো। একটু আগে এই কথাটা বলছিলাম যে ক্যান নট, কুড নট, এগুলো মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর সাথে কি হয়? ভার্ব ওয়ান হয়। হুম 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 হুম, গুড। আচ্ছা, তাহলে কি বলছে প্রথমে? আই কুড নট ডু উইদাউট ইউ, এটার অর্থ হচ্ছে আমি তোমাকে ছাড়া চলতে পারতাম না। প্রথমটা দেখেন, এই যে এটার অর্থ তোমাকে ছাড়া আমি চলতে পারতাম না, আই কুড নট ডু উইদাউট ইউ। আর একটা আই উইল নট ডু আই উইদাউট ইউ, মানে তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, এই যে এটা ফিউচার, ওই যে একটু আগে বলছিলাম ব থাকলে ফিউচার, চলবে না, এটা দ্বারা চলতে পারিনি, যেটাকে বলছিলাম। আর এটা আই হ্যাভ নট ডু উইদাউট ইউ, হ্যাভ আছে এখানে, বাট এটা তাহলে ভি3 হওয়ার কথা ছিল, এটা গ্রামাটিক্যালি ভুল আছে। তাহলে উত্তরটা হচ্ছে কি স্যার? সি, আই ক্যান নট ডু উইদাউট ইউ, আমার তোমাকে ছাড়া চলে না, কি বলবো? আই কান্ট ডু উইদাউট ইউ, আই কান্ট ডু উইদাউট ইউ, আই কান্ট ডু উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার চলে না। হ্যাঁ, না জানলে লিখে নিবেন যে আই কান্ট ডু উইদাউট ইউ, আবার তাকে পাঠাবেন মেসেজ যে এটার বাংলা না করতে পারলে কিন্তু তোমার ছাড়াই চলবে, বাংলা করলে কইরা দাও, না দিলে নাই। তাহলে আই ক্যান্ট ডু উইদাউট ইউ, এটার অর্থ কি? তোমাকে ছাড়া আমার চলে না। এবার আসেন স্যার 17 নম্বরের উত্তর কি করবেন? অলস ব্যক্তি কখনো সুখী হয় না। অলসের সাথে ব্যক্তি লাগানো আছে, মানে একজন, একজন, আর কখনোই কিছু না, কখনোই না, সেটার ক্ষেত্রে নেভার। আবার বলতেছি, কখনোই না মানে হচ্ছে নেভার, কখনোই না মানে কি? নেভার। 17 নম্বরটা উত্তর করেন, আর সাথে সাথে বললে যেন ভার্বের বেস, গুড, ঠিক আছে। 16 নম্বরটা সি, উত্তর হয়েছে তো? 16 নম্বরটা সি। বইয়ের পেজ নাম্বার দেখার দরকার নাই স্যার, জাকারিয়া আক্তার নীলা বলছে কোন বই? এটা মাস্টার বই, আপনার তো বইয়ের পেজ দেওয়ার দরকার নাই, আমাদের তো এখানেই বইটা আমরা দিয়ে দিয়েছি, এখানেই যেহেতু আছে আপনারা দরকার নাই ওখানে। 17 নম্বর উত্তর কি হবে স্যার? 17 নম্বর উত্তর, 17 উত্তর স্নিগ্ধা শাহরিয়ার বলছে স্যার আই ক্যান নট ডু উইদাউট ইউ, অন্ধকারের তারা, ডি ডি ডি। হ্যাপি ইসলাম, হ্যাপি ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাবরিনা প্রিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছে। আসমাউল হোসনাও কারেক্ট অ্যান্সার দিয়েছে। মেঘলা আকাশ সেও কারেক্ট অ্যান্সার দিয়েছে। আইনাল হক কারেক্ট অ্যান্সার, আইডিয়াল ম্যান ইজ নেভার হ্যাপি। তাহলে আমরা পরেরটি দেখে আসি, কোথাও কোথাও ভুল আছে। অ্যান আইডল ম্যান ইজ অলওয়েজ হ্যাপি বলছে, এটা তো উল্টা স্যার, অলস ব্যক্তি সবসময় সুখী, এটা হয় না। আইডিয়ালের সাথে শুধু দিতে পারবো না, আইডিয়াল, এই যে যেটা আইডল, আইডল বলি আমরা এটাকে আইডল, তো আইডল যেটা দেখতেছেন আইডল ম্যান, কমন নাউন, কমন নাউন পূর্বে অবশ্যই আর্টিকেল বা ডিটারমিনার থাকতে হবে, সিঙ্গেল বসে না। আচ্ছা, এখানে বলছে দা আইডল ম্যান, নির্দিষ্ট করে বুঝালে এটা হয়, বাট এখানে বলছে পুরা জাতি, এই একটা দিয়ে পুরা জাতিকে বুঝাইছে। এটার মানে এই না যে একজন অলস মানুষ সুখী না বাকি সবাই সুখী, এটা দিয়ে আসলে পুরা জাতিকেই বুঝাইছে, এই জন্য আমরা দা ব্যবহার করতে পারবো না। তাহলে ডি নাম্বার উত্তর। কার কার হয়েছে? যাদের হয়েছে তারা একটু ইয়েস লিখবেন। 17 নম্বর যাদের হয়েছে, 17 নম্বর যাদের হয়েছে এরকম 17 লিখে ইয়েস লিখে দেন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ 17 হয়েছে, অন্যরাও বুঝতে পারবে যে কার কার হয়েছে। 17 নম্বরে ইয়েস লিখে দিয়েন যাদের হয়েছে, ঠিক আছে। যদিও আমি দেখেছি অনেকেরই হয়েছে, অনেকেরই হয়েছে, অনেকে অনেকে অনেকেরই হয়েছে। হ্যাঁ 17 ইয়েস লিখে দিয়েছে যাদের হয়েছে, থ্যাংক ইউ, অনেকেরই হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই স্যার, কি বলছে 18 নাম্বার আমাদের। আঠারো নাম্বারটা কি বলবেন? দ্য বয় কেম টু মি
তাবাসসুম, তাহসিন, মিথিলা সবার আগে উত্তর করে দিয়েছে যে স্যার দ্য বয় কেম টু মি ক্রাইং, ছেলেটি আমার কাছে এসেছিল কাঁদতে কাঁদতে। কি করতে করতে? কাঁদতে কাঁদতে। হ্যাঁ, তাহলে দ্য বয় কেম টু মি ক্রাইং। গুড। 18 নম্বরের উত্তর হচ্ছে তাহলে এ। 18 নাম্বার উত্তর এ। আর যারা 19 নাম্বারের উত্তর আগে আগে করছে তারা ফাঁকিবাজ, কারণ 19 নাম্বার প্রশ্নটাই ক্লিয়ার দেখা যাচ্ছে না এখনো, তারা উত্তর করে বসে আছে আগেই। ওকে, তাহলে 18 নম্বরের উত্তর কি হচ্ছে স্যার? এ, দ্য বয় কেম টু মি ক্রাইং, ছেলেটি আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল। এবার বলছে কি স্যার? শব্দটি কেটে দাও। 19 নাম্বার, শব্দটি কেটে দাও। আচ্ছা, পেন থ্রো শব্দের অর্থ এই যে পেন থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে একটা লাইনের মধ্যে দিয়ে যখন এরকম যায় তখন এটাকে বলে পেন থ্রো। তাহলে বলছে শব্দটি কেটে দাও, তাহলে পেন থ্রো দ্য ওয়ার্ড। লাইনটি কেটে দাও, পেন থ্রো দ্য লাইন। তাহলে একটু কমেন্টসে লিখে নেবেন এভাবে যে স্যার পেন থ্রো মানে কেটে দেওয়া। পেন থ্রো মানে কি স্যার? পেন থ্রো মানে কেটে দেওয়া। ওকে, পেন থ্রো মানে কি স্যার? কেটে দেওয়া। ঠিক আছে, গুড। তাহলে পেন থ্রো মানে কি? কেটে দেওয়া। এই পর্যন্ত আমরা দিলাম শব্দটি কেটে দাও, এটার ইংলিশ কি হচ্ছে? পেন থ্রো দা ওয়ার্ড। আর লাইনটি কেটে দাও বললে পেন থ্রো দা লাইন। ওকে, আমরা পরের ওয়ার্ডে চলে যাই। পরের ওয়ার্ডে আমাদের কি বলছে? আমরা বিষয়টি আলোচনা করব। দেখেন তো স্যার মনে আছে কিনা আমরা বিষয়টি আলোচনা করব। ব থাকা মানে ফিউচার, আমি বলেছিলাম ব থাকা মানে কি স্যার? ফিউচার। ওকে, জাহানমো বলছে আপনি আমার কমেন্ট কেন পড়েন? পড়েন কেন পড়েন? আচ্ছা বললাম না, বলছে কেন পড়েন, বলছে বলবে যে কেন পড়েন না, সে বলছে কেন পড়েন। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে কি বলছে স্যার? পেন থ্রো দ্য লাইন মানে কেটে দেওয়া। পেন থ্রো মানে কেটে দেওয়া, এভাবে লিখে নিবেন। অনেকেই কমেন্টসে লিখে ফেলছে পেন থ্রো মানে কেটে দেওয়া। আচ্ছা, এবার কি বলছে স্যার? আমরা বিষয়টি আলোচনা করব। এখন দেখেন, আমরা আলোচনা করব, সরাসরি মনে রাখবেন ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না। ডিসকাস এর পরে কোনো প্রিপোজিশন বসে না। যেমন এখানে বলছে সবগুলাই শ্যাল আছে, ডিসকাস ডিসকাস ডিসকাস, বাট এখানে টু প্রিপোজিশন, অন প্রিপোজিশন, এইখানে অ্যাবাউট প্রিপোজিশন, শুধু লাস্টেরটাই প্রিপোজিশন নেই। তাহলে ডিসকাস, এই যে যেটা দেখতেছি ডিসকাস, ডিসকাস প্লাস নো প্রিপোজিশন। ওকে, ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না। এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষাতে যে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, মনে যেন থাকে। ওকে, না বইয়ের ট্রান্সলেশন মুখস্থ করতে হবে না, বাট এই যে ওয়ার্ডগুলা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসে তো, বা গ্রুপ ভার্ব থেকে আসে, এই জন্য জাস্ট এগুলা দেওয়া। হ্যাঁ, এটা তাহলে ডিসকাসের সাথে কি বসে না? প্রিপোজিশন বসে না। তাহলে এভাবে নিবেন ডিসকাস প্লাস নো প্রিপোজিশন। যে স্যার আপনাকে একবার লিখে আইছিল যে হ্যাঁ ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন বসে না, মানে ডিসকাস প্লাস নো প্রিপোজিশন, আমি ওখানে লিখছি, ওভাবে লিখতে পারেন। আচ্ছা, এবার কি বলছে? আমি তাকে উপহাস করিনি। আচ্ছা, আমি তাকে উপহাস করিনি, এই কথাটা কিন্তু পাস্ট। কোন টেন্স স্যার? পাস্ট। আচ্ছা, এরপরে আসেন স্যার, সবসময় মনে রাখবেন লাভের সাথে অ্যাট বসে। লাভের সাথে কি বসে? অ্যাট। লাভ অ্যাট, যেমন লুক ডাউন। লুক ডাউন মানে হচ্ছে অবজ্ঞা করা, অবহেলা করা। সেম ভাবে লাভ অ্যাট মানেও অবহেলা করা, অবজ্ঞা করা, উপহাস করা। তাহলে এই যে এখানে বলছে করি নাই, অতীত, আই ডিডেন্ট বা আই ডিড নট লাভ অ্যাট হিম। তাহলে লাভ অ্যাট মানে কি স্যার? উপহাস করা। এভাবে লিখে নিবেন জাস্ট LAU যে লাভের সাথে সবসময় অ্যাট বসে। লাভ অ্যাট মানে উপহাস করা। ওকে স্যার, উপহাস করা, অবহেলা করা, যেটাই করেন, যে লাভ অ্যাট মানে কি স্যার? উপহাস করা বা অবহেলা করা। ঠিক আছে, মনে থাকবে না? হ্যাঁ, ডিসকাস নো প্রিপোজিশন, এই যে অলরেডি লিখে ফেলছে। লাভ অ্যাট মানে কি? উপহাস করা। মোমো আসতে বলছে যে স্যার আমার নাম নেন। এই যে নাম নিলাম তো, কমেন্ট করতে করতে পুরা এলাকা। হ্যাঁ, তাহলে লাভ অ্যাট মানে কি স্যার? আমরা দেখছি লাভ অ্যাট মানে উপহাস করা। হ্যাঁ, এমডি সুলাইমান বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, থ্যাংক ইউ।
আচ্ছা এরবার কি বলছে স্যার পরেরটা দেখি, আমি তাকে নাচতে দেখলাম। তাহলে আমি দেখলাম প্রথমে সেই অংশটা করব যে আমি দেখলাম, আমি তাকে দেখলাম নাচতে দেখছি। দেখেন কথাটা হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে স্যার যে আই স, এই সবগুলোই তো আই স হার, আই স হার, আই স হার, সব ঠিক আছে। আই স হার, আই স হার, এই পর্যন্ত সব ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার হারের পরে একটা আছে ডান্সড, যেটা হবে না V2, এটা হওয়ার কথা না। টুর পরে ভার্ব ওয়ান হয়, টু ডান্সিং হয় না, টু ডান্সিংও হয় না। আচ্ছা আপনারা একটু উত্তর করেন আমার সাথে, হ্যাঁ এটা পরেরটা বা 22 যেটা। এবার দেখেন আই স হার টু ডান্স। আচ্ছা আর একটা কি বলছে আই স হার ডান্স, এটা নাউন আকারে বসছে এখানে। কি স্যার এটা নাউন আকারে বসছে, এটা লেখা যাবে অথবা শুধু ডান্সিং ও লেখা যাবে, ডান্সিং, তবে টু ডান্স লেখা যাবে না। কেন? কারণ এগুলাকে বলে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব সবসময় আইএনজি যুক্ত করতে হয়। হ্যাঁ অ্যাকশন ভার্বে আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে আই স হার ডান্স অথবা আই স হার ডান্সিং এটা দিতে পারবো, বাট টু ডান্স লেখা যাবে না। যে সকল ভার্বের শক্তি প্রয়োজন হয় তাদের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, আর যে সকল ভার্বের শক্তি প্রয়োজন হয় না তার আগে টু দিতে হয়। যেমন বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভিং লেখা যাবে না, টু বিলিভ লিখতে হবে। তারপরে যদি আমরা দেখি রিমেম্বার মানে স্মরণ করা, রিমেম্বারিং লেখা যাবে না, টু রিমেম্বার লিখতে হবে। ডান্স মানে নৃত্য করা, এর জন্য আপনার শক্তি প্রয়োজন, যেহেতু শক্তি প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে অথবা শুধু নাউন বসাতে হবে। এই জন্য আই স হার টু ডান্স এটা লিখতে হবে। ওকে এবার কি বলছে, তারা আসতে রাজি হলো না, যেটাকে বলা হয় তারা আসবে না, সেটা মূলত অস্বীকার করছে, বাতিল করছে, রিফিউজ করছে, যেটাকে বলা হয়। তো এখানে আমাদের 23 থেকে বলা হচ্ছে দে রিফিউজ টু কাম, মানে তারা আসতে অবজ্ঞা করছে। রিফিউজ মানে বাতিল করা, অবজ্ঞা করা, রাজি না হওয়া। এটা এখানে বলছে দে ডিড নট এগ্রিড, এই এগ্রিড হয় নাই, এগ্রি হলে হয়তো ভার্ব ওয়ান থাকলে, বাট এগ্রিড দিয়ে এটা ভুল আছে। আর দে ডিনাইড টু কাম, ডিনাইড মানে সরাসরি অবহেলা করা, ফেলে রাখা, আর যেটাকে বলা হয় প্রত্যাখ্যান করা সেটা হচ্ছে রিফিউজ। হ্যাঁ এটা। আর দে ওয়ার নট উইলফুল টু কাম, এটা হচ্ছে তাদের আসার ইচ্ছা ছিল না, এটাকে বলা হয় তাদের আসার ইচ্ছা ছিল না। এটা হচ্ছে সরাসরি অবজ্ঞা করা, আর এটা হচ্ছে প্রত্যাখ্যান করা, যেটা আমাদের এ নাম্বার দিতে। 21টা বুঝি নাই। কেন স্যার 21টা বুঝি নাই? 21 তো সব ঠিক আছে, শুধু বলছিলাম লাভ অ্যাট মানে হচ্ছে অবহেলা করা অর্থ, বাকিগুলো অর্থের সাথে মিলবে না, লাভের সাথে অ্যাট ছাড়া আর কিছু বসে না, এই আর কি। ঠিক আছে আসেন এবার 24, আমি চা পান করি না। কি বলছে স্যার? আমি চা পান করি না। তো আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে কি স্যার, একটা কথা মনে রাখবো, বলছে আই ডু নট টেক টি, পান করা, টেক মানে পান করা, মনে রাখবেন টেক মানে পান করা বা খাওয়া। যেমন ডোন্ট টেক, ধরেন লেখা আছে জাঙ্ক ফুড, ডোন্ট টেক টি, তাহলে টেক মানে শুধু নেওয়া না, টেক মানে খাওয়াও বুঝায় ভাই, টেক মানে খাওয়াও বুঝায়। যেমন কেউ যদি বলে আমি ভাত খাচ্ছি, আই এম টেকিং, এটা দিতে পারবে আই এম টেকিং ফুড, আই এম ইটিং ফুড, আই এম টেকিং ফুড, এটা টেক মানে পান করাও বোঝায়। ওকে টেক, তাহলে টেক মানে খাওয়া, পান করা দুইটাই বোঝায়, তাহলে টেক মানে খাওয়া লিখে নিয়ে একটু পাশে। ওকে ডান্স নাকি ডান্সিং কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? দুইটাই কারেক্ট স্যার, ডান্স এবং ডান্সিং দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, বাট টু ডান্স লেখা যাবে না। ডান্স এবং ডান্সিং দুইটাই কারেক্ট, বাট টু ডান্স লেখা যাবে না। হ্যাঁ টেক মানে পান করা। কি বলছে স্যার? একজন বলছে 23-এ তো এ এবং বি দুইটাই হয়। কেন স্যার? এ তে এটা বলছে, বি তে না। একটা বলছি যে আসতে রাজি না হওয়া, ডিনাইড মানে সরাসরি অবহেলা করা, অর্থাৎ অস্বীকার করা, যেটাকে আমরা বলি ডিনাইড, মানে যেটা হচ্ছে আমি স্বীকার করতেছেন, একটা কাজ করছেন বাট আপনি স্বীকার করতেছেন না, এটাকে বলে ডিনাই করা। হ্যাঁ আর রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, মানে আমি যাবো না, এটা আমি রাজি না কাজটা করতে। একটু পার্থক্য আছে অর্থগত দিক দিয়ে। হ্যাঁ তো যাই হোক, আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসছি ক্লাসে। আর একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে, আমরা এই অংশটা দেখব। টেক মানে আপনারা অনেকেই লিখে ফেলছেন যে স্যার টেক মানে খাওয়া, পান করা, নেওয়া। গুড। এবার আসেন স্যার 25-এ কি বলছে? জিনিসের দাম হু হু করে বাড়ছে। এগুলা কিন্তু বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলোর মধ্যে লেখা হয়। তাহলে জিনিসের দাম হু হু করে বাড়ছে, দেখেন তো এই যে একটা কথা হু হু করে বাড়া, এই হু হু করে বাড়া কথাটা আগে লিখবো আমরা,
যে অ্যাক্ট র্যান্ডম যেটা বেড়ে চলে সেটাকে বলে এই যে লিপস অ্যান্ড বাউন্ডস। হ্যাঁ, বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হু হু করে বাড়া, দ্রুত বৃদ্ধি পাওয়া। এটা জাস্ট এভাবে লিখে নিতে পারেন, দ্রুত বৃদ্ধি পাওয়া, দ্রুত বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, দ্রুত বৃদ্ধি পাওয়া, এটা কি বলে? বাই লিপস অ্যান্ড বাউন্ডস, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। এই যে নিচেটা দেখেন বাই লেখা আছে, লিপের সাথে এস নাই আবার, মানে এটা ভুল। এটা লিপস আছে বাট বাইটা নাই, আবার এটা শুধু লিপস আছে বাই নাই। তাহলে টোটাল বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। এটাকে লিখে নিব একটু, বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে বৃদ্ধি পাওয়া বা দ্রুত বৃদ্ধি পাওয়া। ওকে, চব্বিশে এ হলো না কেন স্যার? আই ডু নট ড্রিঙ্ক টি একটা বলছে স্যার, ড্রিঙ্ক মানে পান করা। আগেই বলছি যে টি কফি এইগুলা সাধারণত পান করা, ড্রিঙ্ক বোঝায় না। ড্রিঙ্ক সাধারণত কোল্ড জিনিসগুলাকে বোঝায়। আবার বলতেছি ড্রিঙ্ক মানে হচ্ছে কোল্ড জিনিসকে বোঝায়, আর যেগুলো গরম বা হিট এগুলা টেক বুঝাবে, বা চিবিয়ে খাওয়া এগুলাকে টেক বুঝাবে। একটু বুঝে নিবেন। হ্যাঁ, যেমন আমরা আমরা বলি তো যেগুলো ঠান্ডা এগুলাকে কি বলে? কোনো ড্রিঙ্কস নিবেন আপনি, এটাকে বলে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এটা বলে। হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি? অ্যাকশন ভার্ব হচ্ছে যে সকল ভার্বের কাজকে শক্তি প্রয়োজন হয়। যেমন রান মানে দৌড়ানো, শক্তি লাগবে। বাট আপনি যদি কাউকে রেসপেক্ট করতে চান এর জন্য কি শক্তি লাগবে? আপনি যদি কোনো কিছু ভুলে যেতে চান এর জন্য কি শক্তি লাগবে? আপনি যদি কোনো কিছু স্মরণ করতে চান এগুলা কি শক্তি লাগবে? এই হচ্ছে চিন্তা করা, শক্তি প্রয়োজন হয় না। হ্যাঁ, যেগুলোর জন্য ফিজিক্যাল এনার্জির প্রয়োজন হয় ওগুলাকে অ্যাকশন ভার্ব বলে। তাহলে বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি বলছি স্যার? দ্রুত বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। এবার বলছেন চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন, 26 নাম্বার, লাস্ট ওয়ান টুডেস ক্লাস, আজকের ক্লাসের শেষ এটা। তো এখানে বলছে হি ইজ অ্যান ইরুডাইট প্রফেসর অফ ইন ইংলিশ। আচ্ছা, হি ইজ এ প্রফেসর উইথ আউটস্ট্যান্ডিং নলেজ ইন ইংলিশ। আর হি ইজ অ্যাট হোম, অ্যাট হোম মানে দক্ষ, ইন ইংলিশ। তো এখানে বলছে তিনি ইংরেজিতে একজন বিদগ্ধ অধ্যাপক, মানে খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত, তুমুল জনপ্রিয়, যেটাকে বলা হয় ইরুডাইট। হ্যাঁ, ইরুডাইট মানে তুমুল জনপ্রিয়, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত জ্ঞানী, এটাকে বলা হয় ইরুডাইট, অত্যন্ত জ্ঞানী। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত বৃদ্ধি পাওয়া, যেটা অনেকে লিখছে। বলছে হোয়াই ইট ওন্ট বি টু ডান্স। স্যার আগেই বলি এখানে এই টু ডান্স, যেটা টু ডান্সটা মনে হচ্ছে যে কারেক্ট, বাট আগেই বলছি যে ডান্স করা এটাকে বলে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের সাথে টু যুক্ত হয় না, অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ডান্সিং লিখতে হবে, নাহলে শুধু ডান্স, টু ডান্স লেখা যাবে না। বাট আমরা অনেক বলি, অনেক বলি আমরা। যেমন দেখেন, আমি জাস্ট আপনাদেরকে যদি বলি, আমরা কত কিছু বলি। কেউ বলে না যে আই এম ফিলিং হাংরি, এই যে ফিলিং লেখেন না, এটা ভুল, ফিলিং লেখা যাবে না, জাস্ট লিখতে হবে আই ফিল। কখনোই ফিলের সাথে আইএনজি হয় না। যেমন সিইং লেখেন যে আই এম সিইং, আমি দেখতেছি, এটা ভুল, লিখতে হবে আই সি অথবা আই লাইক টু সি। এগুলো ভার্বের ক্লাসে একটু দেখে নেবেন, যারা ভার্বের ক্লাস দেখেননি, আমার ভার্ব টুর ক্লাসে এগুলো আছে, যে কোথায় কোন ভার্বের সাথে আইএনজি করতে হয় আর কোথায় কোন ভার্বের আগে টু লাগাতে হয়। আচ্ছা, এবার ইরুডাইট মানে কি বলছি স্যার? ইরুডাইট মানে অত্যন্ত জ্ঞানী, প্রচুর জ্ঞানী। তো যাই হোক, এই পর্যন্ত আমরা করে ফেলেছি, যেখানে বলা হয়েছে কি যে হি ইজ অ্যান ইরুডাইট প্রফেসর অফ ইংলিশ, সে হচ্ছে ইংলিশে খুবই জ্ঞানী একজন অধ্যাপক, যেটা ওখানে বিদগ্ধ লেখা আছে। ঠিক আছে, তো যাই হোক, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাস যতটুকু করেছি বুঝেছেন কিনা একটু ক্লিয়ার কমেন্টসে লিখে ফেলেন যে স্যার ক্লিয়ার বুঝতে পেরেছি। হ্যাঁ, যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে ফেলেন, আমরা ইনশাল্লাহ ক্লাসটি শেষ করব। ঠিক আছে, এবং ক্লাসটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত যারা করছেন তারাও একটু জানিয়ে দিন যে স্যার ক্লাসটি কেমন লাগলো। অনেকের আজকে ফার্স্ট ক্লাস ছিল, আমরা আজকে ট্রান্সলেশনের ক্লাস করছি। সাধারণত ট্রান্সলেশনের ক্লাসগুলো শেষের দিকে হয়, পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, তারপর এটা করবেন। এবং এছাড়াও আমাদের আরো বেশ কিছু ক্লাস এখন আমরা বাকি আছে। আর আপনাদের কোনো ক্লাস যেগুলো আমাদের এখন পর্যন্ত হয়েছে, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নেক্সট ক্লাসে নিয়ে আসবেন যে ভাই এটা বুঝি নাই। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন ক্লাসটি কেমন লাগলো। এবং শুরু থেকে যারা ছিলেন শেষ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। ওকে।
রুবাইয়া বলছে ফার্স্ট ক্লাস ছিল আজকে, থ্যাংক ইউ, শুরু থেকে শেষ পর্যন্ত করছি, ক্লাসটি সুন্দর হয়েছে। আয়েশা রহমান ভেরি ভেরি গুড। ইয়াকুব আলী ফাতেমা বলছে আলহামদুলিল্লাহ ভালো। উম্মে সালমা ভালো। আর কে রুবাইয়া বুশরা দিনু বলছে ফার্স্ট ক্লাস ছিল আজকে, বাট স্যাড মুড কেন, মানে কি বুঝেন নাই? তারপরে হচ্ছে স্যার ক্লিয়ার বুঝতে পারছি সব। আসমাউল হোসনা বলছে, তারপরে হচ্ছে সাইমা খাতুন বলছে আলহামদুলিল্লাহ ভালো। অজয় কুমার বলছে অনেক সুন্দর, থ্যাংক ইউ। হিমেল বিশ্বাস থ্যাংক স্যার। মেঘলাকাশ বলছে আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। মেহেরুন বলছে জোস। অবসাথী বলছে অনেক ভালো, খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কারেন্টের জন্য ভালো করে করতে পারি না, কারেন্ট তো ডিস্টার্ব হচ্ছেই। আর আরেকটা কথা বলি, অনেক সময় মনে করে কি অনেকে যে স্যারেরা মনে হয় ক্লাস নিবে না বা হ্যান ত্যান সেই এই জন্য বলে বিভিন্ন কথা। আমরা কখনো এরকম চেষ্টা করি না। একটা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আজকে একটু লেটে শুরু হয়েছে, এখন যদি আপনি বলেন যে না ক্লাস টাইম মতো শুরু হয় না, তো এটা আসলে সবার টেকনিক্যাল সমস্যাগুলো জানা উচিত। তারপরে হচ্ছে 2018 সালের মাস্টার বই, ওটাতে তো ট্রান্সলেশন নাই ভাই, ওটা অনেক আগের পুরাতন বই, এটা নাই, কিছু করার নাই। সব এমসিকিউ সলভ করবেন, সব এমসিকিউ সলভ করতে গেলে তো 5 বছর লাগবে। তবে যেগুলা আপনার সমস্যা সেগুলা অবশ্যই নিয়ে আসবেন, আমরা সেগুলা চেষ্টা করবো সলভ করার। আচ্ছা, তারপর আজকে ফার্স্ট লাইভ ছিল, বাট ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করছে, কি আর করার। ব্যাচটা চালু হয়েছে কবে? ব্যাচটা অনেক আগেই চালু হয়েছে। ফার্স্ট ক্লাস ফারজানা থ্যাংক ইউ। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আফরোজা তরুণী বলছে। তামজিদ হোসাইন তারিক বলছে গুড। ফার্স্ট ক্লাস ছিল সবুজ সাথী, কেমন হয়েছে সেটা তো জানলাম না, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনার ক্লাস বারবারই অনেক ভালো হয় স্যার, থ্যাংক ইউ। মোহাম্মদ মাসুদ। আর হচ্ছে তো যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আছেন এখন পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আমাদের রুটিন অনুসারে নেক্সট ক্লাস ট্রান্সলেশন 2 হবে, যারা এখন 1 দেখলেন। নেক্সট আমরা ট্রান্সলেশনের আরো কিছু ক্লাস আলোচনা করব নেক্সট ক্লাসে, অবশ্যই সেগুলো পেইড ব্যাচে হবে। আজকের ক্লাসটি শুধুমাত্র ওপেন পেজে হলো, যেহেতু মানে আমরা প্রতি মাসে একটা ক্লাস পেইড ব্যাচ না, মানে পেইড ব্যাচের ক্লাস ওপেন পেজে রাখি। কেন? কারণ ক্লাসগুলো যেহেতু 30 দিন পর ডিলিট হয়ে যায়, আমরা এগুলোকে ডাউনলোড করে আবার পেইড ব্যাচে আপলোড দিয়ে দেই, কিন্তু এখানে আর আপলোড দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উম্মে সালমা বলছে পরে কি দিবেন, মানে বুঝি না এটা পরে কি বলতে। কত নাম্বার পেজ এটা? সম্ভবত কত নাম্বার পেজ? 1069 সম্ভবত, আমার যতটুকু মনে ছিল 1069 এটা সম্ভবত পেজ নাম্বার। না, এই ব্যাচে লিটারেচার ক্লাস হবে না, আগের ব্যাচের ক্লাসগুলো পেইড ব্যাচে পাবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। ওকে, গুড নাইট।